স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে দিনের প্রধান খবরগুলো, জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলোর দিকে যদি দৃষ্টি দিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রাতিষ্ঠানিক সংস্কারে হোঁচট। বিগত অন্তর্বর্তী সরকারের 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। যেসব অধ্যাদেশ অনুমোদন হচ্ছে না সেগুলো 10 এপ্রিলের পর কার্যকারিতা হারাবে। এসব অধ্যাদেশের বিষয়ে পরে নতুন করে বিল আনার কথা বলছে সরকারি দল। 4 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এবং টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু। 30 উপজেলায় কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি। সংক্রমণের হার বেশি বরগুনায়। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জ্বালানিতে কৃচ্ছ, প্রশ্ন লাভ ক্ষতির। ভারতকে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নের খবরটিও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং 3 মাস পর আজ বৈঠক বিএনপির নীতি নির্ধারকদের। হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, নির্বাচনোত্তর রাজনীতির হালচাল। ঝিমিয়ে পড়া দলকে চাঙা করার চেষ্টায় বিএনপি এবং দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে হিমশিম জামাতের এমপিরা। 19 দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে 5792 জন, মৃত্যু 94। টিকা শুরু আগামীকাল। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অন্তর্বর্তীর ব্যর্থতা সরকারের ঘাড়ে। গভীর অর্থনৈতিক সংকট, স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা, প্রশাসনের সমন্বয়হীনতা। এলপিজি সংকট কাটতে না কাটতে জ্বালানি নিয়ে অনিশ্চয়তা, টিকা সংকটে হামের ভয়াবহ প্রকোপ এবং দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং জ্বালানির প্রভাবে চতুর্মুখী চাপ নিয়ে একটি প্রতিবেদন আছে। এবার একমাত্র তেল শোধনাগার বন্ধের শঙ্কা, এই নিয়ে একটি প্রতিবেদন আছে বাংলাদেশ প্রতিদিনে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ। সাইবার সুরক্ষা সহ সংস্কারমূলক কিছু আইন হচ্ছে। এনবিআর অধ্যাদেশ বাতিল হলে রাজস্ব খাতে উন্নতি হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে। মার্চে সামাল দেয়া গেলেও কঠিন হবে এপ্রিলে। জ্বালানি তেল এবং গ্যাস পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। জ্বালানি সংকট, মোটরসাইকেলের চাকা ঘুরছে না, সংসারে অনটন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, 19 দিনে হামের উপসর্গে 94 শিশুর মৃত্যু, আক্রান্ত 5792। ইরান যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বিমান ধ্বংসে বাড়ছে উদ্বেগ। এবং টানা 16 ঘন্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নিঃশব্দ হাহাকার, পুড়ছে কৃষকের স্বপ্ন, মাঠে নষ্ট হচ্ছে কৃষি পণ্য। জ্বালানি তেলের সংকট, সরকারের আশ্বাসের প্রভাব নেই পাম্পে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকদের অভিমত, রাজপথের আন্দোলনে সংকট বাড়ার শঙ্কা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, সাসপেক্টেড মিজেলস, 94 ডেথস ইন 19 days গভর্নমেন্ট। Cases surges to 5,792 nationwide. 15 hours in queue for fuel, worth টাকা 2,000. Daily Observer এর প্রধান শিরোনাম, measles case, death surge, parents fear for children. Pump closures lay bare cracks in fuel distribution system. এই ছিল দিনের প্রধান দৈনিকগুলোর শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই। খায়রুল আনোয়ার, আমরা বলছিলাম যে শিশুরা হামে মারা যাচ্ছে, সারা দেশে হামের প্রকোপ। রবিবার যদিও টিকা দেওয়া শুরু হবে। এই যে একটি তথ্য যে গত 19 দিনে 94 জনের মৃত্যু। রবিবার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই যে স্বাস্থ্য খাতে এই হঠাৎ করে যে বিপর্যয়টা, স্বাস্থ্যমন্ত্রীও বলছে এটি হঠাৎ করে বজ্রপাতের মতো ঘটনা, এবং এই ঘটনার জন্য মূলত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা বা নজরদারির যে চরম ঘাটতি, এই বিষয়টিকে বলা হচ্ছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকারের বিষয়ে দায়িত্ব, এটা তো তারা চলে গেছে, কিন্তু এক্ষেত্রে তাদের প্রধান দায়িত্ব এই ব্যর্থতার জন্য। কারণ উনি দায়িত্বে যিনি ছিলেন তাকে কিন্তু বিভিন্ন সময় পত্রপত্রিকায় এটা নিউজ হয়েছে, বিভিন্ন দিক থেকে বলা হয়েছে যে উনি পুরোপুরি ব্যর্থ হচ্ছেন এক্ষেত্রে। কিন্তু উনি শেষ দিন পর্যন্ত সেই দায়িত্বে তাকে রাখা হয়েছে, সেই দায়িত্ব থেকে সরানো হয়নি, এবং সেই ব্যর্থতারই এক এসে পড়েছে এই সরকারের উপর পড়েছে। এই সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু 5 সপ্তাহ হয়নি, কিন্তু বেশ কয়েকটি, যেমন ইরাক, ইরান এবং এর যে যুদ্ধ, সেই যুদ্ধে জ্বালানি সংকট, সেটাই সরকারের উপর, সার্বিক অর্থনীতির যে চিত্র। তারপরে যে হামের বিষয়টা, এবং টিকা দেওয়া হয়নি গত এই যে 18 মাস তার ক্ষমতা, আগামীকাল থেকে সরকার দিচ্ছে, কিন্তু এই 18 মাস যেটা, এটা তো ধারাবাহিকতার ব্যাপার। আপনার স্বাস্থ্য খাতে কিছু বিষয় আছে যে টিকা বলেন, বিভিন্ন শিশুদের তো এখন সেই জন্ম নেওয়ার পর থেকে শুরু হয় 18 বছর বয়স পর্যন্ত, 24 বছর বয়স পর্যন্ত টিকা দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে টিকার এটা ছিল না, কিন্তু
যার জন্য এই সরকার হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রী বলছেন, উনি সম্ভবত এটা যথার্থ বলেছেন যে এরকম বজ্রপাতের মতো মানে হঠাৎ করে এই যে আক্রান্ত হচ্ছে। এবং আপনার হাসপাতালগুলোতে দেখেন যে শিশুদের রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, বরগুনা, 4টে জেলায় বেশি আর কি, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং 4টে জেলায় অভিভাবকদের মধ্যে কিন্তু এখন রীতিমতো এক ধরনের আতঙ্ক আছে, আতঙ্ক বিরাজ করতেছে। আপনার 6 মাস থেকে শুরু করে 2 বছরের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। 94 জন 19 দিনে 94টা শিশুর মৃত্যু কিন্তু একটা ভয়াবহ চিত্র আর কি। আর 6000-এর কাছাকাছি কিন্তু আক্রান্তের সংখ্যা আর কি। এখন কালকার থেকে এটা গতকাল পর্যন্ত, আজকে নিশ্চয়ই আরো সংখ্যাটা, তারপর আইসিইউ সংকট আছে, ভেন্টিলেশন সংকট, এটা নিয়ে তো একটা নিউজ হয়েছে। রাজশাহীতে বেশ কিছু শিশু মারা গেছে, দেখা যাচ্ছে সেখানে ভেন্টিলেশনের সমস্যা ছিল। এবং রাতারাতি তো কিন্তু সবকিছু ব্যবস্থা করা কিন্তু সম্ভব না আসলে, এটা ধারাবাহিকভাবে চলে আসতে যদি তাহলে এই সংকটটা হতো না। কিন্তু এটা না হওয়াতে যেটা হয়েছে, একসাথে ভেন্টিলেশন, টিকার অভাব, যাতে মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেছে। এখন যদি কালকে থেকে টিকাদান ব্যাপকভাবে শুরু হয় এবং ভেন্টিলেশন সংখ্যা যদি বাড়ানো হয় এবং চিকিৎসাটা যদি যথাযথভাবে হয়, তাহলে হয়তো আবার স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা কিন্তু এটিও বলছেন যে কালকে থেকে টিকাদান শুরু হলেও এটির প্রভাব পড়তে তো আসলে সময় লাগবে, কারণ এর মধ্যে সংক্রামক হিসেবে ছড়িয়ে গেছে, সেটি তো আসলে এখন রাতারাতি। এখন এইটার ব্যাপারে আমার মনে হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত এবং সরকার থেকে যতটা উদ্যোগ নেওয়া দরকার, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার, সেটা করা উচিত আর কি। কিন্তু এই বিষয়টা হচ্ছে যে খুব দুঃখজনক, অন্তর্বর্তী সরকার যে কাজটা করে থুয়ে গেল, অনেক ক্ষেত্রে তারা এই কাজটা করেছে আর কি। এবং অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা, তার নিয়োগ, এই বিষয়গুলো সেটাই শুরু বললাম যে তার ভূমিকা কিন্তু খুবই বিতর্কিত ভূমিকা এবং উনি কোনো কাজই করেন নাই। এবং দীর্ঘ সময় উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, নিজের চিকিৎসার জন্য বিদেশে গেছেন, কিন্তু দেশের স্বাস্থ্য খাতের বা চিকিৎসা ব্যবস্থার কি সে বিষয়ে কোনো, এবং শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু ছিলেন, বুঝতেই না উনি এই সংক্রান্ত বিষয়ে, এই স্বাস্থ্য খাত সম্পর্কে তার ন্যূনতম ধারণা হয়তো ছিল না, কিন্তু তাকে শেষ পর্যন্ত রাখানো হয়েছে। কিন্তু তাকে যোগ্য একজন ডাক্তারকেও তো এক্ষেত্রে নিয়োগ দেওয়া যেতে পারত, কিন্তু সেটা দেওয়া হয়নি। একজন সহকারী হিসেবে দেওয়া হয়েছিল, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু উনি পারফর্ম করতে পারেননি, যার ব্যর্থতা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরিভাবে। সেক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো, অভিভাবকদের উদ্দেশ্য হচ্ছে যে আমার মনে হয় এই ক্ষেত্রে তো মানে সরকারি চিকিৎসা যাদের আছে আর যাদের সামর্থ্য আছে, তারা তো নিশ্চয়ই ব্যক্তিগতভাবে বা বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে তারা শরণাপন্ন হবেন এবং সচেতনতা দরকার আছে যে কেন এটার ইয়েটা কি, মানে এটা প্রতিরোধের ব্যবস্থাটা কি, শুধু টিকা ছাড়াও কোনো ব্যবস্থা আছে কিনা সেদিকে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া উচিত। এবং আমার মনে হয় বিষয়টাকে মানে গণমাধ্যম এটাকে বিশেষভাবে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে এটা ইয়ে করা উচিত যে অভিভাবকরা যাতে সচেতনতামূলক বেশি প্রতিবেদনগুলো করা যাচ্ছে। আপনি নিজেও বলছিলেন যে সরকার মাত্র 1.5 মাসেরও অল্প সময়ের মধ্যেই যে বড় কিছু চ্যালেঞ্জ, অন্যতম একটি চ্যালেঞ্জ এখনও নিশ্চয়ই পত্রপত্রিকা এবং আমাদের টেলিভিশনের পর্দা নিয়মিত দেখাচ্ছে যে পেট্রোল পাম্পে ভিড়, যার প্রভাব গিয়ে সব খাতে পড়েছে। এই যে জ্বালানি তেল নিয়ে যা হচ্ছে, মানে এর আসলে সুরাহা কোথায়, আপনি কি দেখেন? এই সুরাহাটার বিষয়টা আসলে বলা খুব কঠিন। এই কারণে কি এটার জন্য তো সরকার কোনোভাবে বৈশ্বিকভাবে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে, যুদ্ধের কারণে মূলত হয়েছে। এখন এখানে হয়তো আমার ধারণা যে ব্যবস্থাপনা হয়তো একটা সংকট, এই কথাটাই কিন্তু সবাই বলছেন যে ব্যবস্থাপনার সংকট থাকতে পারে। আবার আমাদের যেটা হচ্ছে যে এই দেশে যে কোনো বিষয়ে যদি একটা সংকট তৈরি হয়, তখন মজুদদারি, মুনাফাখোরি এই ধরনের লোকজনের কিন্তু সংখ্যা আছে। আপনি যদি ধরেন ঢাকা শহরে একটা পরিসংখ্যানে বেরিয়েছে 10,000 মোটর বাইক আছে, 10 লাখ মোটর বাইক আছে। 10 লাখ মোটর বাইকের যে চাহিদা, সেই চাহিদা তো পূরণ করা একটা বিষয় আছে। সরকার তো ইতিমধ্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। কালকের থেকে অফিস সময়সূচি 1 ঘন্টা কমানো হয়েছে। সরকার ইতিমধ্যে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অনেক পরামর্শ দিয়েছেন। মন্ত্রীদেরকে বলা হয়েছে জ্বালানি কমানোর জন্য তাদের যে প্রাপ্যতা সেটা কমাতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিয়েছে। এখন সরকারকে সেটা মনিটরিং করতে হবে। মনিটরিং মানে যে দোকানপাট বলা হয়েছে 6টার পর বন্ধ, গতকালকে কিন্তু আমরা দেখেছি নিয়মগুলো মানা হয়নি। এরই মধ্যে প্রতিবেদন সেক্ষেত্রে যদি ব্যবসায়ীদের কিছু থাকে যে না আমাদের এত তাড়াতাড়ি বন্ধগুলো তাদের জন্য সমস্যা, তো সেটা একটা আলাপ আলোচনার মধ্যে ঠিক করা উচিত। কারণ আপনি দোকানপাট কোথাও বিপরীতে বন্ধ থাকবে আর জায়গায় খোলা থাকবে, তাহলে তো কার্যকর হলো না সেই বিষয়টা। আর এক্ষেত্রে যেটা হয়েছে কি, এমন খবর আপনি নিশ্চয়ই দেখেছেন যে দেখা যাচ্ছে এক জায়গা থেকে মোটর বাইকে ফুল ভর্তি করে সেটা আবার বিক্রি করা হচ্ছে, বেশি দামে বিক্রি করা হচ্ছে। আর দেশের বিভিন্ন আনাচে মজুদের অভিযান করে মজুদ উদ্ধারের জায়গায় লেখা আছে যে তেল নেই, বন্ধ, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কম না, কিন্তু 54,000 লিটার
23,000 লিটার এই ধরনের সংবাদপত্র প্রতিদিনই বেরোচ্ছে, মজুদ বাড়ির ট্যাঙ্কে, কোনো জায়গায় মাটি খুঁড়ে নিচে, বাসাবাড়ির ভিতরে রাখা হচ্ছে আর কি। তো এই যে প্রবণতা, এটা ক্ষেত্রে সরকারের সারা দেশে এখন এই ক্ষেত্রে নাগরিক হিসেবে তো আমাদের তো কিছু দায়িত্ব রয়েছে। সরকারকে সারা দেশে কি অভিযান পরিচালনা করা সম্ভব? কিন্তু সরকারের সে নজরদারিটা থাকতে হবে, যাতে মজুদদারি যা হয় এই ধরনের প্রবণতা যাতে না থাকে। আর ব্যবস্থাপনার কোথায় সংকটটা আসলে সরকার বলছে এপ্রিল পর্যন্ত আমাদের আছে, কালকেও কিন্তু একটা জাহাজ আসছে এবং আরও পাইপলাইনে আছে, কিন্তু সরকার কিন্তু সর্বোচ্চ পর্যায়ে এই সংকটটা মোকাবেলা করার জন্য অগ্রাধিকার দিচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়টা শুরু থেকেই উনি মানে পৃথকভাবে কিন্তু মিটিং করেছে এটা নিয়ে, জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে, এবং এক্ষেত্রে সরকারের আন্তরিকতা রয়েছে। কিন্তু এই সংকটটা যেহেতু বৈশ্বিক সংকট, সেই ক্ষেত্রে আমাদেরকে সব দিক থেকেই করতে হবে। ধরুন প্রবাসীদের যে সেখানে সমস্যা, সেখানে রেমিটেন্স হয়তো যেটা বলুন অর্থনীতিতে একটা অভিজ্ঞতা আসতে পারে আর কি। মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে সেখান থেকে আমাদের শ্রমিকদের রেমিটেন্স পাঠানো দেখতে হবে যে আগামীতে এবার যদি অনেক রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে আপনার মার্চ মাসে, তো এই মাসে কি দাঁড়ায় পরিস্থিতি। পত্রিকার বলছিলাম যে নিঃশব্দ হাহাকার পড়ছে কৃষকের স্বপ্ন, মাঠে নষ্ট হচ্ছে কৃষি পণ্য, এই যে একই কিন্তু এই যে জ্বালানির অভাবে ঠিক মতো সামনে ধরুন চাষাবাদের বিষয় আছে। সরকার তো মানে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বিষয়টা আমি যেটা বললাম যে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা দেখার বিষয় আছে, আর ব্যবস্থাপনার বিষয়টা দেখতে হবে। ব্যবস্থাপনার ঘাটতিটা কোথায়, বারবার যে কথাটা সেটা দেখতে হবে, সেটা একটা বড় বিষয়। কিন্তু দৈনিক সমকাল কিন্তু একটি শিরোনাম করেছে যে মার্চে সামাল দিয়ে গেলেও এপ্রিল, আমরা জানি যে গরম বাড়ছে, এরই মধ্যে গরমের তীব্রতা আমরা অনুভব করছি, এই এপ্রিলে সামাল দেওয়াটা কঠিন। বিশেষজ্ঞ যেমন কয়েকজন বিশেষজ্ঞ বিভিন্ন মতামত দিয়েছেন যে আসলে এই ক্ষেত্রে আমাদের নিজেদের যেমন এসির ব্যাপারটা বলা হচ্ছে যে অনেকে ধরেন এসি নিয়ন্ত্রণের বাইরে ব্যবহার করে, অপচয় করে অনেকে, এবং তাপ প্রবাহ কিন্তু বাড়া শুরু হয়ে গেছে, তাপ প্রবাহ ভয়াবহ হবে কিন্তু। এবং কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে লোডশেডিংও করা দরকার, বিশেষজ্ঞদের বলেছেন। সেটা আবার অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, কারণ যারা অভ্যস্ত হয়ে গেছে লোডশেডিং ছাড়া, এখন যদি আপনি লোডশেডিং করেন কিন্তু জরুরি প্রয়োজনে যদি হয়, সেক্ষেত্রে তো আপনার একটা ব্যবস্থাপনা ঠিক বাস্তবতা মেনে নিয়ে তো ইয়ে করতে হবে। যেমন ফিলিপাইনে আপনি জানেন যে সংকট শুরু হওয়ার পরে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। অনেক দেশ কিন্তু অনেক দেশে নানা পদক্ষেপ নিচ্ছে, এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সরকার কিন্তু অতমধ্যে পদক্ষেপ নিয়েছে। এই জায়গায় আমরা কিছু দেশে দেখেছি যে, এবং আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশেও দেখেছি যে এই যে ব্যক্তিগত পরিবহনের উপর মানে একটু এটাও কিন্তু বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট গুলোকে উন্মুক্ত করে দেওয়া, ভাড়ার ক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী করে দেওয়া। আমি যেটা বলছিলাম যে একজন বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে ইজাজ হোসেন, উনি বলেছেন যে গাড়ির ক্ষেত্রে যেটা হতে পারে কি যে জোর বেজোর যে নাম্বার প্লেট তাদেরকে সেভাবে নামতে দেওয়াটা, এক্ষেত্রেও একটা যাতে ব্যবস্থাপনা আনা যায় আর কি। যে পরিবহন গাড়িতে প্রচুর চালানো, অনেকে ধর একাধিক মানে ব্যক্তিগত গাড়ি রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে মানে সেই আসতে হবে। আমরা জানি আজকে তো শনিবার, রবিবার স্কুলগুলো নিয়ে নতুন নির্দেশনা আসার কথা বলছে সরকার। এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের দ্বিমত আছে যে অনলাইনে ফেরাটা আবার যৌক্তিক হবে কিনা। এই জায়গায় আপনি কি বলছেন? এটা একটা আসলে দেখা দরকার যে বিষয়টা মানে কতটুকু মানে ফলপ্রসূ হবে একেবারে বাচ্চা ছেলেদের জন্য। এমনিতে তো করোনাকালে অনলাইনে গিয়ে আমরা অনেকটাই আসলে পিছিয়ে গেছি। এখন আবার যদি অনলাইন করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় আবার জ্বালানি সাশ্রয় বিষয়টাও তো খুব জরুরি আছে। তো এই ক্ষেত্রে একটা সমন্বয় হওয়া দরকার। হ্যাঁ, সমন্বয় হওয়া দরকার। হতে পারে যে হয়তো যেটা বলা হচ্ছে 4 দিন হয়তো মানে আপনার ক্লাসে উপস্থিতি, হয়তো 2 দিন অফলাইন। আবার কেউ কেউ বলছেন যে ক্লাসের সময়গুলো একটু কমিয়ে নেওয়া, এটা করতে পারে। যদি অফিস সময় কমছে এখানে কমায় না, তো এটা তো মানে হয়তো আপৎকালীন সময়, যেমন যুদ্ধের হয়তো যুদ্ধ তো শেষ হবে, এক পর্যায়ে তো শেষ হবে, তো সেই সময়টা পর্যন্ত আমাদের কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু খুব শিগগিরই যে শেষ হবে না এটুকু সেটাও তো ট্রাম্প তো ঘোষণা দিয়েছেন যে আরো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে, 2 থেকে 3 সপ্তাহ লাগবে আর কি। তো 2 থেকে 3 সপ্তাহ কিন্তু একেবারে কম সময় না। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে সেটাকে হয়তো আরো ঘনীভূত করবে, আরো বাড়াতে পারে সংকট। আমাদের মতো দেশগুলোর মতো জন্য তো এটা বিরাট একটা চ্যালেঞ্জ বটে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা একটা কঠিন, কিন্তু সেক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। যারা পরিবহন ব্যবহার করেন, ব্যক্তিগত মানে যানবাহন ব্যবহার করেন, তার মোটর বাইক যারা ব্যবহার করেন, সেক্ষেত্রে তো সবাইকে তো একটু মানে সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি নিতে হবে। যেমন আপনার আলোকসজ্জা কিন্তু সরকার নির্দেশনা করবে, আমি নিজেও দেখেছি, কিন্তু আলোকসজ্জা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আলোকসজ্জা হচ্ছে। তো সেই আলোকসজ্জা যাতে বন্ধ হয় পুরোপুরি, সেটা তো সরকারের মনিটর করা দরকার। সিদ্ধান্ত নিলাম, কিন্তু সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এখন সব মন্ত্রীর পক্ষে তো যে সেগুলো, যেমন স্বাস্থ্যমন্ত্রীকে অনেক হাসপাতালে কিন্তু ছোটাছুটি করছে, কিন্তু একজন মন্ত্রী যদি তার দপ্তরি কাজ থুয়ে, তার তো গুরুত্বপূর্ণ কাজ থাকে, নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্ত নেবেন উনি, কিন্তু মনিটরিং করার জন্য তো সেই মাঠ পর্যায়ে যারা আছেন। এখন এই যে দোকানপাট বলা হচ্ছে, রাজধানীতে যদি আমরা দেখি, অন্য জায়গায় যদি দেখি যে এটা হচ্ছে কিনা বাস্তবায়ন, 6টার মধ্যে করেছি, আর সেটা যদি না 7টা করা যাচ্ছে
যাচ্ছে না, তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আলাপ করে তাহলে আপনি যদি মনে করেন যে 1 ঘন্টা বাড়ানো যায়, 1 ঘন্টা বাড়ানো যায়, কারণ আমরা দেখেছিলাম যে ব্যবসায়ীদের দাবি ছিল রাত 8টার পরে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, সেটা বসে ব্যবসায়ীদের সাথে একটা বৈঠক হতে পারে, হতে সেটা কোথাও হয় না 8টায় না 6টায় না, মাঝামাঝি একটা সময় নিয়ে, কিন্তু সেটা যাতে কার্যকর হয়। আমরা পদক্ষেপ ঘোষণা দিলাম, কার্যকর হলো না, তো সেটার কোনো সুফল আসবে না। এই জন্য যাতে কার্যকর হয় সেই জন্য এই বিষয়টাকে নজরদারি, আমরা মনে করি এই যে টিকার ক্ষেত্রে যেমন নজরদারি প্রয়োজন রয়েছে, হ্যাঁ, তারপর আপনার এই বিদ্যুতের ক্ষেত্রে নজরদারি, সব ক্ষেত্রে কিন্তু একটা নজরদারির ব্যাপার রয়েছে। কিন্তু আমি ঘোষণা দিলাম, সেটা কার্যকর হচ্ছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। জি, একটু রাজনীতির মাঠের দিকে যদি দৃষ্টি দিই, আমরা বেশ কয়েকটা মানে পত্রিকায় আমরা শিরোনাম এরকম হতে দেখেছে যে নির্বাচনোত্তর রাজনীতিতে আবারও উত্তপ্ত হওয়ার সংখ্যা। আপনি জানেন যে আজকে শনিবার বিকেলে গণ রায় এবং এই যে সংবিধান সংস্কার নিয়ে 11 দল মাঠে প্রথম নির্বাচনের পর প্রথম রাজনৈতিক কর্মসূচি, বিশেষ করে সংসদ শুরুর পর কর্মসূচি দিয়েছে। এই যে নির্বাচনোত্তর রাজনীতিতে উত্তাপ, আমি ঠিক উত্তাপ শব্দটা এখানে মানে জুৎসই মনে হচ্ছে না, এই কারণে যে বিরোধী দল তারা তো তাদের রাজনীতি করবে, কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত সংসদেও যেটা আমরা দেখেছি তারা ওয়াকআউট করেছে, সম্ভবত 2বার ওয়াকআউট করেছে। তো সংসদীয় রাজনীতিতে কিন্তু ওয়াকআউট একটা প্রচলিত আছে কিন্তু, তাই না, বিভিন্ন বিষয়ের উপর তারা ওয়াকআউট করতে পারে। আর এই যে কর্মসূচি, বিরোধী দল তাদের যেহেতু জুলাই সনদ নিয়ে তাদের বেশ কিছু বিষয়ে তাদের অবস্থান আছে আর কি, সেই ক্ষেত্রে সরকারের অবস্থানের সাথে তাদের অবস্থানের বিপরীতমুখী অবস্থান সরকারের সাথে, সেক্ষেত্রে তারা একটা বিক্ষোভ কর্মসূচি করতে পারে, বিভিন্ন ধরনের কর্মসূচি, সংসদ শুরু হলে আবার সংসদে আবার হয়তো কোনো করতে পারে। কিন্তু সেই জন্য একটা উত্তপ্ত মানে 5 সপ্তাহ অতিবাহিত হয়েছে নতুন সরকারের এবং আমাদের গণতন্ত্র প্রত্যাবর্তনের ফিরে আসার যে শুরু হয়েছে, অধ্যায় শুরু হয়েছে, সেখানে এটাকে এখনই উত্তপ্ত করা বা যুগান্তর বলছে যে এখানে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে, সেখানে রাজপথের আন্দোলনে সংকট বাড়ার সম্ভাবনা। আমার মনে হয় না বিরোধী দল সেই ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কারণ জনগণও সেটা কতটা মানে গ্রহণ করবে যে পরিস্থিতিতে জনগণ তো সব কিছু মিলে আপনি ধরেন এই যে জ্বালানি সংকট, তাই না, হ্যাঁ, জ্বালানি সংকটের প্রভাব অনেক ক্ষেত্রে পড়বে, অর্থনৈতিক ক্ষেত্রে পড়বে, পরিবহন ব্যবস্থা যদি ব্যাহত হয় সেক্ষেত্রে দ্রব্যমূল্যে গিয়ে সেটি বাড়বে। তো মানুষ এমনি হিমশিম খাচ্ছে, সামনে গরমের একটা বিষয় চলে আসছে অলরেডি এবং সেটা আর বাড়তে থাকবে। তো বিভিন্ন বিষয়ে মানুষ নানামুখী সংকটে থাকবে, সেখানে রাজপথ উত্তপ্ত করা এটা আমার মনে হয় যে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং বিরোধী দল সেক্ষেত্রে আমার মনে হয় না সেই পর্যায়ে যাবে আর কি। তারা একটা কর্মসূচি দিয়েছে, এটা নিয়ে আলাপ আলোচনার সঙ্গে সংসদে আমার ধারণা যে তুমুল তর্ক বিতর্ক হবে, ওয়াকআউট হবে, সরকারকে এক ধরনের চাপের মধ্যে তারা রাখবে তাদের রাজনীতি, এবং তারা তো একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছে, তাই না, তারা একটা ভালো সংখ্যায় বিরোধী দল এবার আসনে, এর আগে যতগুলো সংসদ হয়েছে তার ভিতরে বিএনপি 1996 সালে কিন্তু 116 সিট, যা আজ পর্যন্ত বিরোধী দল হিসেবে এত আসন কখনো কেউ পায়নি আর কি, শক্তিশালী বিরোধী দল যেটাকে বলি। তো সরকারও চায় শক্তিশালী বিরোধী থাকুক, গঠনমূলক সমালোচনা হোক, সেটা সরকারও নিশ্চয় চায়, কিন্তু আজকে একটা তো কর্মসূচি ঘোষণা করেছে, এর বেশি তো তারা কিছু ঘোষণা করেনি। তো আমার মনে হয় এটা নিয়ে হয়তো আলোচনা চলবে, সরকারি দলের সাথে আপনার তর্ক বিতর্ক হবে, রাজপথে কর্মসূচি থাকবে, সংসদও বিতর্ক হবে। সংসদটা সবাই চায়, আপনার যারা ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, 17 বছর পর একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেখানে চায় সংসদটা প্রাণবন্ত হোক, কার্যকর হোক, যাই হোক সংসদটাই কেন্দ্রবিন্দু হোক, সেটাই মানুষ চায় কিন্তু। কারণ আপনি তাই জানেন যে এই 54-55 বছর কিন্তু বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী হয়নি, কিন্তু এদেশে সামরিক শাসন হয়েছে, 2জন রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর সর্বশেষ ফ্যাসিবাদের যে সেখানে পতন হয়েছে এবং সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি আমরা আর যেতে চাই না, আমরা চাই যে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হোক এবং সংসদ কার্যকর হোক এবং স্থায়ী রূপ পাক, এবং সংসদটা সবাই বলে যেটা প্রাণবন্ত হবে এবং কার্যকরী সংসদ হিসেবে হবে আর কি। পাশাপাশি রাজপথ আন্দোলন হবে, সারা দেশে সারা পৃথিবীতেই তো বিরোধী দল থাকলে তাদের তো কিছু কার্যক্রম থাকবেই, তাদের দাবি দাওয়া নিয়ে থাকবে, কিন্তু সেটা যাতে একটা মানে এর ভিতর দিয়ে চলে আর কি। জি, আপনি জানেন যে এই যে বেশ কিছু অধ্যাদেশ বাতিলের বিষয়টি নিয়ে এর মধ্যে রাজনীতির মাঠে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই অধ্যাদেশ বাতিলগুলোকে কিভাবে দেখেন? বিশেষ করে যে আজকে প্রথম আলো করেছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারে হোঁচট এবং সব মিলে যে এই যে অধ্যাদেশ বাতিলগুলোকে কিভাবে দেখেন? অধ্যাদেশের বিষয় হলো কি, এটা বিচার বিভাগ বিষয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে আর কি। এটা তো একটু আসলে মানে আমার মনে হয় যে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল বা বিভিন্ন সময় বলা হয়েছে যে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ এবং অধস্তন আদালত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে থাকবে এবং বিচার উচ্চ আদালতের বিচার
নিয়োগের ক্ষেত্রেও এই যে বিচার বিভাগ স্বাধীন, যে কথাটা আমরা সবসময় বলতাম, সেটা যাতে ব্যাহত না হয় অধ্যাদেশটা, এবং সরকার কোন বিবেচনা করছে সেটা আরও দেখার বিষয় আছে। যে সরকার আজকে যেমন স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে বিএনপি, সেখানে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, দেশের সামগ্রিক পরিস্থিতি, জ্বালানি অন্যান্য বিষয় হয়তো আলোচনা হবে। সেই আলোচনার পর কী বেরিয়ে আসে সেটা আমরা দেখবো আর কি। আর জুলাই সনদ নিয়ে এটা নিয়ে তো একটা বিতর্ক চলছে, যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যে বিষয়গুলোতে সম্মত হয়েছি, যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হ্যাঁ, এবং যেখানে আমাদের ইস্তাহারে যেগুলো বলা হচ্ছে সেটা আমরা করবো, কিন্তু যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা আমরা কার্যকর করব না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু শুরু থেকেই বিতর্ক ছিল, কিন্তু যে যেমন গণভোট নিয়ে বিতর্ক ছিল, যে গণভোটে হ্যাঁ ভোট না ভোট, কিন্তু না ভোটে তো আপনার যে বিষয়গুলো বা হ্যাঁ ভোটে সেই সব বিষয়গুলো তো ছিল না, তাই না? তো সেক্ষেত্রে এগুলো একটা জটিল বিষয় আসলে, এই বিষয়টা খুবই জটিল। সেই জায়গায় তো জামাত, এনসিপি এবং 11 দলীয় জোট অভিযোগ করে আসছে যে বিএনপি আগে যেভাবে কথা দিয়েছে সেই কথা রাখছে না। এখন সেক্ষেত্রে দেখতো সরকারের যদি ইস্তেহারে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তো সরকারের আমার মনে হয় প্রতিপালন করা উচিত সরকারের, যেহেতু সেটা অঙ্গীকারবদ্ধ। তারা 31 দফা বলেন, পরে নির্বাচনী ইস্তেহার বলেন, সেখানে দর্থহীনভাবে অনেক বিষয় বলেছে সরকার। মানে তারা যদি সরকার গঠন করতে বলে সেটা তারা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে তো সেই অঙ্গীকারটা তাদের রক্ষা করা দরকার। সেটা আমরা দেখব আগামী দিনগুলোতে তারা বিচার বিভাগের ক্ষেত্রে কী করে, কারণ বিচার বিভাগের ক্ষেত্রে একটা বলেছে নিয়ন্ত্রণটা বিভিন্ন সময় কিন্তু নিয়ন্ত্রণ এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু ছিল। এবং শেখ হাসিনা আমলে আপনি জানেন যে একজন প্রধান বিচারপতি যিনি একটা অবস্থা নিয়েছেন এসকে সিনহা, তাই কিন্তু শেষ পর্যন্ত তার পদ হারাতে হয়েছে, বিভিন্ন রকম হেনস্থার শিকার হয়ে এবং এক ধরনের জীবন হাতে নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে। তো সেই পরিস্থিতিতে যেতে চায় না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন হবে, জনগণ, কারণ জনগণের শেষ ভরসাস্থল কিন্তু বিচার বিভাগ। অনেক ক্ষেত্রে থানায় কিন্তু মানুষ যে প্রতিকার পায় না, কিন্তু হ্যাঁ অন্য জায়গায় যে প্রতিকার পায় না, প্রশাসনের কাছে প্রতিকার পায় না, তো শেষ ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। তো সেখানে যাতে মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত হওয়া দরকার। এখন সেটা কোনভাবে হবে সেইটা সরকারের তো অবশ্যই প্রধান ভূমিকা, আইন মন্ত্রণালয় সরকার প্রধান ভূমিকা, কিন্তু সেটা যাতে নিশ্চিত হয়, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু গণতন্ত্রের একটা প্রধান শর্ত। গণতন্ত্র অন্য বিষয় আপনি বলবেন, কিন্তু এক্ষেত্রে হবে না, সেটা তো অনেকেই বলতে চান যে আপনিও বলছেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিবাদের যে পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, তারপর আমাদের সংস্কার এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই জায়গায় বলতে চাই এই যে অধ্যাদেশগুলো এবং সংস্কারের জায়গাগুলো যদি এরকম হুমকির মুখে পড়ে বা সংস্কারটা যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে সেই স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে কিনা? হ্যাঁ, স্বপ্ন অধরা একটা, বিভিন্ন সময় তো আপনার সংবাদপত্রের শিরোনাম, আপনার মিডিয়াতে শিরোনাম, স্বপ্ন অধরায় থেকে গেল, সেটা আমরা আশা করব না। আপনি আগেই বলেছি যে সরকার মাত্র 5 সপ্তাহ অতিক্রম করছে আর কি, দেখার বিষয় আছে। তো জনগণ চায় যে মৌলিক সংস্কার হোক, বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে যেমন বলা হয়েছে, তারপর আপনার গণতন্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের সংস্কার ব্যাপারে রয়েছে, শিক্ষা খাতের সংস্কার ব্যাপারে। আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় খাতওয়ারি বেশ কয়েকটি কমিটি আমরা দেখেন, শিক্ষা খাতে কিন্তু একটা জগাখিচুড়ি অবস্থা বিরাজ করতেছে। আপনি দেখেন যে বাংলা মিডিয়াম, আবার আপনার ইংলিশ মিডিয়াম, আবার ইংলিশ ভার্সন, আবার এদিকে মাদ্রাসাগুলো কিন্তু ব্যাপকভাবে মাদ্রাসার যেটা কোনো সম্ভবত নিয়ন্ত্রণের মধ্যে নাই। কিন্তু আপনি দেখবেন যে মফস্বল শহরে বা গ্রামে দেখবেন যত মাদ্রাসা গড়ে উঠছে, কিন্তু সব কিছুতে একটা নিয়ম আছে, বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। তো এই যে বিষয়টা, এবং শিক্ষাক্ষেত্রে এক ধরনের বাণিজ্যও কিন্তু চলে। আপনারা জানেন যে ইংলিশ মিডিয়ামের উপর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার থেকে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে নাই, কিন্তু উচ্চ হারে তারা বেতন ভাতা নিয়ে থাকে, তার নিয়ে থাকে আর কি, ফিস নিয়ে থাকে আর কি। সেক্ষেত্রে তো নিয়ন্ত্রণ থাকা দরকার। এই ক্ষেত্রে আমার মনে হয়, এবং এর আগে বিভিন্ন সময় কিন্তু শিক্ষা কমিশন হয়েছে, শিক্ষা কমিটি হয়েছে, কমিটি হয়, কিন্তু বাস্তবতায় তো কিন্তু আমরা দেখি না। এই জন্য মনে সরকার মনে হয় এই ক্ষেত্রে খাতওয়ারি যেটা বলা হলো, আমরা আলোচনা করলাম, যেটা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এই বিষয়গুলো সংস্কারের ক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নিতে, এবং সরকারের যে অঙ্গীকার ছিল সেটা যাতে বাস্তবায়ন হয়, জনগণ যাতে সেই সুফল পায়, সাধারণ মানুষ আমরা যারা তারা যাতে সুফল পায়, সেটা অবশ্যই। এই দুটি মন্তব্যের বিষয়, যে মৌলিক সংস্কারকে উপেক্ষা করা সবার জন্য অন্তর্ঘাতমূলক হবে, আত্মঘাতীমূলক হবে, এবং পুরনো আইনে ফিরলে আস্থা ফিরবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ মানুষ এই সংস্কার বিষয়টি কিন্তু মানুষের বহুদিনের প্রত্যাশা কিন্তু। এবং আপনি যেটা আমি বলেছিলাম যে আমাদের 54 বছরে কিন্তু আমরা কোনো মানে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে পারেনি। তো এটার সাথে শুধু গণতন্ত্র বলতে তো যে আপনার সংসদ কার্যকর থাকবে তা তো না, আপনার সব ক্ষেত্রে সেই সংস্কারটা তো হওয়া দরকার। জনগণ যাতে হাসপাতালে যে চিকিৎসাটা যেতে পায়, চিকিৎসা যাতে সাধারণ মানুষের মানে তার যে সেই বিষয়ের ভিতরে হাতে থাকে, যাতে মানুষটা শিক্ষাক্ষেত্রেও সেটা যাতে থাকে আর কি। শিক্ষা যদি আপনার
সেই উচ্চ মূল্যের হয়ে থাকে, সব কিছুর ক্ষেত্রে যদি সেটা আমাদের মানে সীমার মধ্যে না থাকে, সাধারণ মানুষের মধ্যবিত্তে নিম্নমধ্যে, তাই না? তো সেক্ষেত্রে আমরা চাই যে হাসপাতাল বলেন, শিক্ষা কেন্দ্র বলেন, যে কোনো জায়গায় যেতে আমরা মানুষ সংস্কার একটা পরিবর্তন দেখতে চাই। মানুষ সব ক্ষেত্রে একটা পরিবর্তন দেখছে। আমরা দেখেন প্রধানমন্ত্রী তো কিছু ক্ষেত্রে তার ব্যক্তিগত কিন্তু বিষয়গুলো যেটা আমরা দেখেছি যে উনি প্রোটোকল নিচ্ছেন না, ঠিক আছে, উনি নিজস্ব গাড়ি ব্যবহার করছেন, জ্বালানি নিচ্ছেন না, এবং উনি শনিবারে অফিস করছে। উনি আজকে দেখলাম করে 16 ঘন্টা উনি অফিস করেছে। তো এটা কিন্তু ওনার পুরো ক্যাবিনেটের ভিতরে এটা আমার মনে হয় সেই ধরনের এটা আসতে হবে সবার ভিতরে, যে সরকারের সব যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সামগ্রিকভাবে সেই বিষয়টা আসতে হবে। উনি যেটা চাচ্ছেন, ওনার যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা যদি বাস্তবায়ন করতে হয় এককভাবে সেটা হবে না, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হলে হবে না, সেটা সামগ্রিকভাবে হতে হবে। আর মানুষ আসলে পরিবর্তন দেখতে চায়। গত 17 বছর যেটা হয়েছে, গণতন্ত্রের বাইরে আমরা ছিলাম, কোনো জবাবদিহিতা ছিল না, সুশাসন ছিল না, হ্যাঁ, হত্যা গুম এগুলো ছিল। তা সব কিছু মিলিয়ে আমরা তার থেকে বেরিয়ে আসতেছি। যেটা আপনাকে বললাম যে বিচার বিভাগে যে মানুষ চায়, বিচার চায়, ন্যায় বিচার চায়। তো সব ক্ষেত্রে যেমন গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে, বিগত সরকার পারে নাই, কিছুই করতে পারে না। এক্ষেত্রে তো কিছু সংস্কার আছে কি? কোন সংস্কার কিছু আমরা দেখছি না। যে নানা খাতওয়ারি যে অন্তত সংস্কার কমিটিগুলো যে প্রতিবেদন দিয়েছিল তার আলোকেও তো কিছু কাজ যেমন আপনার মিডিয়া এতগুলো টেলিভিশন চ্যানেল আছে, তাদেরকে আলাদা কোনো মানে পে কমিশনকে আছে আলাদা কিন্তু নাই, কিন্তু সংবাদপত্রের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় না। এই জন্য আমার মনে হয় সরকারেরও কাজ দেখাতে হবে যে এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি, মানুষ আসলে পরিবর্তন চায়। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো কি, মনিটরিং হয় না, একটা বিষয় আছে সরকার পক্ষ থেকে। মন্ত্রীরা হয়তো ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেখছেন, সব কিছু করছেন, কিন্তু মানে সেটা মানে তৃণমূল পর্যায়ে দেখতে হবে সেই জিনিসটা হয় কিনা, একদম সে গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যেতে সেটার একটা ধারাবাহিকতা থাকে, সেটা বাস্তবায়ন যেতে হয়, সেই বিষয়টা দেখতে হবে। আর সংস্কারের বিষয়টা তাই আমার মনে হয় এটাকে জোর দেওয়া উচিত। সরকারের যে অঙ্গীকারগুলো আছে সংস্কার বিষয়ে, তাদেরও তো কিছু 31 দফা তাদের ছিল, সেই যে দফাগুলি বাস্তবায়ন হয়, এবং তারা তো কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করছে। যেমন আপনার কৃষক কার্ড, হেলথ কার্ড, 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণ শুরু হবে, হেলথ কার্ড দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে 15 দেওয়া, ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, হেলথ কার্ড এখন ধরেন ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তারপরে ঈদের আগে আপনার যে ধর্মীয় যারা আছেন সে সম্মানিত ব্যক্তিরা, তাদেরকে সম্মানী দেওয়া হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরকে সম্মানী দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে তো ইতিমধ্যেই সরকার তার যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন তার করেছে। তো সেটাকে আরও মানে সম্প্রসারিত যাতে হয়, মানুষ যাতে সে পরিবর্তনের একটা অনুভব করতে পারে যে হ্যাঁ আমরা এই পরিবর্তন দেখেছি, হাসপাতালে গেলাম চিকিৎসা পাচ্ছি, থানায় গেলে বিচার বিভাগে গেলে আমি আমার বিচার। আপনি বলছিলেন যে মানুষ পরিবর্তন দেখতে চায়, রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের মধ্যে কতটা পরিবর্তন আনলো এবং সংস্কারের এই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা। ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন যে আমরা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে চাবো, কিন্তু দলের ভিতরে গণতন্ত্র কতটা আসছে, দলের ভিতরে সংস্কার কতটা আসছে সেটাও দেখার বিষয় আছে। কিন্তু হ্যাঁ, দলের ভিতরে ধর নিয়মিতভাবে কাউন্সিল যেটা আছে সেটা করা, তারপর দলের ভিতরে গঠনতান্ত্রিকভাবে পরিবর্তন আনা, এবং সব রাজনৈতিক দলের ভিতরে সেটারও কিন্তু একটা বিভিন্ন সব কথা উঠেছে, কিন্তু যে দলগুলোর ভিতরে সংস্কার করা দরকার। সেখানে এক ধরনের নির্বাচন পদ্ধতি, অনেকে বলেন যে নির্বাচনের মাধ্যমে সেখানে দলের প্রেসিডেন্ট হোক, প্রাইম আপনার চেয়ারম্যান হোক, এই পরিবর্তনগুলো আসা উচিত। কাউন্সিল অধিবেশন সেখানে দলের ভিতরে গণতন্ত্র চর্চা, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সেখানেও জবাবদিহিতা থাকা দরকার। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।